কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, এক দেশ এক ভোট। এর আগেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই কেন্দ্রীয় সরকারের সেই প্রস্তাবের প্রেক্ষিতেই নাগরিকদের মতামত চাওয়া হলো এবং নাগরিকদের মতামত চাওয়া হচ্ছে যে এক দেশ এক ভোট যে পাবলিক নোটিশ দেওয়া হলো উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে। এ বিষয়ে ইতিমধ্যেই 15ই জানুয়ারির মধ্যে এই মতামত চেয়ে পাঠানো হয়েছে নোটিশ দিয়ে। খুব স্পষ্টভাবেই এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে যে নাগরিকরা কিভাবে দেখছেন। ইমেলে তারা তাদের মতামত জানাতে পারেন। এক দেশ এক ভোট নিয়ে নাগরিকদের মতামত জানতে চাওয়া হলো। মতামত চেয়ে পাবলিক নোটিশ জারি করা হলো উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে। 15ই জানুয়ারির মধ্যে মতামত চেয়ে নোটিশ। ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিষয়ে আগেই কেন্দ্রের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে এবার নাগরিকদের মতামত চেয়ে পাবলিক নোটিশ জারি হলো। গত 2রা সেপ্টেম্বর এই বিষয়ক একটি কমিটিও গঠিত হয়। দুটি বৈঠকও হয়েছে ইতিমধ্যে। এবার জাতীয় এবং আঞ্চলিক যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সমস্ত আঞ্চলিক এবং জাতীয় রাজনৈতিক দলগুলির কাছে এ বিষয়ে প্রস্তাবও চেয়ে পাঠানো হয়েছে, তাদের মতামত চেয়ে পাঠানো হয়েছে যে গোটা দেশ জুড়ে যদি একটাই নির্বাচন হয়, এক্ষেত্রে পক্ষে যুক্তি হচ্ছে যে একটি নির্বাচন হলে সেক্ষেত্রে একই সঙ্গে যদি দুটি নির্বাচন সংগঠিত হয়, অর্থাৎ সংসদের লোকসভা নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন যদি একসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত এক একটি রাজ্যে যে খরচ হয় সেই খরচ অনেকটাই কমিয়ে ফেলা যাবে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি অর্থাৎ জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলির মতামতের পর সাধারণ নাগরিকের মতামত চেয়ে পাঠানো হলো। এ বিষয়ে কি বলছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, আমরা শোনাবো। অনেক পুরনো কথা, এটা তাড়াতাড়ি করছে, 15 জানুয়ারির মধ্যে করতে বলছে তারা। রিকমেন্ডেশন করতে পারে, তার মানে চালু হবে তো তার তো কোনো মানে নাই। রেকমেন্ডেশন করতে পারে, তার কমিটি করেছিল তো একটা, আমি যাইনি সে কমিটির, আমি মেম্বার ছিলাম, আমি অংশগ্রহণ করিনি। বললেই তার হলো না, মনে করলেই বলে দিলে হয়ে গেল সব কিছু। চলো, আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, এক দেশ এক নির্বাচন এই বিষয়ে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। ঠিক কোন উদ্দেশ্য থেকে এই সিদ্ধান্তের দিকে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার, কি মনে করছেন আশিস দা? দেখুন, আমাদের দেশে যখন ভোট শুরু হয়, 51-52 সালে প্রথম নির্বাচন হয়েছিল, তখন সব লোকসভা, সব রাজ্য বিধানসভা এবং লোকসভা একই সাথে ভোট হয়েছিল। 57 সালেও তাই হয়েছিল, 67 অবধি তাই হয়েছিল সম্ভবত। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলো একসাথে হয়েছিল। 59 সালে 59-এ কেরালার সরকারকে কেন্দ্র 356 ধারা বলে ভেঙে দেয়। কেরালায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন EMS নম্বুদ্রিপাল। তখন কেরালায় মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসে এবং সেই থেকে একে একে এই ব্যাপারটা ভেঙে যেতে থাকে আর কি। এর পরবর্তীকালে আমরা দেখি যে 1977 সালে কেন্দ্রে যে সরকার গঠিত হয়, সেই সরকারও 2.5 বছরের বেশি টিকতে পারেনি এবং 80-তে আবার নির্বাচন হয়েছিল। এরপরে কেন্দ্রীয় লেভেলে অর্থাৎ লোকসভা লেভেলেও বারবার 1.5 বছর 2 বছর পরে পরে নির্বাচন হয়েছে। সুতরাং এটা ভারতীয় গণতন্ত্রের সাধারণভাবে বিকশিত হওয়ার ক্ষেত্রে কতগুলো জটিলতা, সেই জটিলতাটাকে এড়ানো যায় কিনা তাই নিয়ে আলোচনা হয়েছে প্রচুর, কিন্তু তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। যেমন কোনো একটি রাজ্যে যদি সরকার, যারা সরকারি দল তাদের গরিষ্ঠতা হারায় 2 বছর বাদে এবং তাদের সরকার যদি পড়ে যায়, অন্য কেউ যদি গরিষ্ঠতা দেখিয়ে সরকার গড়তে না পারে, তাহলে সেখানে মধ্যবর্তী নির্বাচন ছাড়া কি রাস্তা খোলা আছে? তাহলে কি সেখানে কেন্দ্রীয় শাসন জারি হবে?
কেন্দ্রীয় শাসন জারিটা গণতন্ত্রের পক্ষে শুভ নয় বা স্বাস্থ্যকর নয়। কিন্তু এই ঘটনাটা যদি কেন্দ্রে ঘটে তাহলে কি এক ব্যক্তি রাষ্ট্রপতি সরকার চালাবেন? কে চালাবে? সুতরাং এর মধ্যে এমন কতগুলো সাংবিধানিক এবং নৈতিক সংকট রয়েছে যে বহু আলোচনা চললেও এটা করা সম্ভব হয়নি। এখন হঠাৎ সাধারণ লোকের মতামত চেয়ে মাত্র 8-9 দিন সময় দেওয়াটাকে সেই দিক থেকে দেখা দরকার যে তাহলে উদ্দেশ্যটা কি। 2 মাস বাদে আপনি ধরুন 2 মাস বাদে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে লোকসভা নির্বাচনে। আজকে জানুয়ারির 5-6 তারিখে দাঁড়িয়ে এইরকম লোকের অপিনিয়ন চাপ 15 তারিখের মধ্যে জানুয়ারি। কেন? তাহলে কি এই নির্বাচনের আগেই কোনো বড়সড় পদক্ষেপ নিতে চাইছে? তাহলে কি জানুয়ারি মাসের শেষ দিনে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সংসদে সেখানে কি কোনো বিল আসতে পারে? তাহলে কি এই নির্বাচনের আগেই কোনো অর্ডিন্যান্স জারি হতে পারে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে এই কারণে যে 2 মাস বাদে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হঠাৎ 10 দিনের মধ্যে কেন পাবলিককে অপিনিয়ন দিতে হবে? আর 10 দিনের মধ্যে বললেই পাবলিক অপিনিয়ন দিতে পারবে? এত বড় ব্যাপার, সাংবিধানিক পরিবর্তন দরকার, আইনগুলো, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট গুলোর পরিবর্তন দরকার, নানান অনেক বিস্তারিত ব্যাপার। সেটা কি করে 10 দিনের মধ্যে দেবে? আসলে একটা ধারণা সম্ভবত হিন্দুত্ব শিবিরের হয়েছে যে যদি একসাথে আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক দেশ এক ভোটের কথা গত সেপ্টেম্বরেই বলা হয়েছিল, একটি কমিটিও গঠন করা হয়েছিল। এবার সাধারণ নাগরিকদের কাছে তাদের মতামত চাওয়া হলো, একটি মেল আইডিও দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন, কি কারণে এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কেন্দ্র, আপনারা কি মনে করছেন? স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিজেপি বহুদিন ধরেই যে তুগলকি শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছে, যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করা হয়েছে, যেখানে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়, যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো রকম তোয়াক্কা করা হয় না, সেখানে বহুদিন ধরেই তারা চাইছে যে একটা দেশ থাকবে, একটাই রাজনৈতিক দল থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই নির্বাচন হবে। এই ধরনের একটা একনায়কতন্ত্র প্রচেষ্টা করার সার্বিক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। যেখানে ভারতবর্ষের মতো এত বড় দেশ, যেখানে এতগুলো অঙ্গরাজ্য রয়েছে, যেখানে জাতীয় দল সহ এতগুলো আঞ্চলিক দল নিয়ে একটা বহুদলীয় গণতন্ত্র বিরাজ করে, যেখানে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় হয়, সেখানে এই জিনিসটা করতে গেলে যথেষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে এবং এটা এত সহজ প্রক্রিয়া নয়। কিন্তু এর পিছনে বিজেপির যে একই রাজনৈতিক দল থাকবে, একটাই নেতা থাকবে, একটাই ধর্ম থাকবে, এইটা একটা চেষ্টা করার যেটা করছে এর ভিতরে, সেটারই একটা লুক্কায়িত প্রয়াস রয়েছে বলে আমি আপাতত মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনি যে কথা বলছিলেন সেক্ষেত্রে একদিকে তো একটা রাজনৈতিক উদ্দেশ্য, যদি আইনি বৈধতার বিষয়টি থাকে তাহলে এই বিষয়টি করতে গেলে কোন কোন আইনি বাধা পেরোতে হবে এবং কোন কোন আইনকে সংশোধন করতে হবে বলে এখনো পর্যন্ত আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন। দেখুন, সংবিধানের অনেকগুলো ধারা এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট এগুলো সংশোধন করতে হবে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে হিন্দুত্ববাদী শিবিরের এরকম একটা ধারণা হয়েছে যদি একসাথে নির্বাচন হয় এবং সামনে যদি মোদির মতো কোনো সুপারম্যানের মুখ রাখা যায় তাহলে লোকসভা তো বটেই, বিধানসভা নির্বাচনগুলোতেও তারা সুবিধে পাবে এবং মানে রাজ্যগুলোর যে নিজস্ব এজেন্ডা, যে এজেন্ডায় ভোট হয়, যেমন পশ্চিমবঙ্গে নানান এজেন্ডা আছে যেগুলো বিরোধীরা বলে, আবার এখানে তৃণমূল কংগ্রেস বিরোধীদের সম্পর্কে যা বলে, এই সব এজেন্ডার পেছনে চলে যাবে, সামনে চলে আসবে ওই সুপারম্যান এবং সর্বভারতীয় কিছু এজেন্ডা, যাতে সুবিধা পাবে হিন্দুত্ববাদী শিবির, সুবিধা পাবে বিজেপি। এইরকম একটা চিন্তা কিন্তু গভীর গোপনে হিন্দুত্ববাদী শিবিরের মধ্যে প্রবাহিত রয়েছে। তার জন্যই এত তাড়াহুড়ো। কিন্তু এটা স্পষ্ট করে বোঝা দরকার যে এত তাড়াহুড়ো করে এই ধরনের সংস্কার করতে গেলে ভারতীয় গণতন্ত্র, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা,
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গুরুতরভাবে আঘাত। একই সঙ্গে আশিসদা জানতে চাইবো, আমরা দেখেছি আপনি যে কথা বলছেন যে এত তাড়াহুড়ো, এই তাড়াহুড়োর ক্ষেত্রে একটা লোকসভার ভোট করতে গেলেই যথেষ্ট সমস্যা হয় এবং সেক্ষেত্রে বিপুল আয়োজন করতে হয়। যদি তার সঙ্গে সঙ্গে বিধানসভার ভোটগুলোও করতে হয়, নির্বাচন কমিশন কি এই পুরো বিষয়টি পরিচালনার জন্য পরিকাঠামোগত দিক থেকে পুরোপুরি তৈরি? দেখুন অঙ্কুর, স্বাভাবিক নিয়মে এর আগে লোকসভা নির্বাচন এবং একই সঙ্গে কোন কোন রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। যেমন আমি আপনাকে বলতে পারি যে 1996 সালে লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন একসাথে হয়েছিল। আবার এবারেও 24-এ যখন নির্বাচন হবে তখন 4-5টা রাজ্যে একই সাথে নির্বাচন হবে। এগুলো নিজস্ব স্বাভাবিক নিয়মেই তাদের 5 বছর পার হচ্ছে এবং লোকসভার সঙ্গে নির্বাচন হচ্ছে। সুতরাং একসাথে নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব তো বটেই, বরং একটু খরচ কম হয়, একটু ওই মডেল কোড অফ কন্ডাক্টের জন্য বিধিনিষেধ যেগুলো থাকে সেগুলো কম সময়ের জন্য থাকে। হ্যাঁ, এই দিক থেকে সুবিধে। অসুবিধে হচ্ছে মাঝখানে যদি সরকারি দল গরিষ্ঠতা হারায় তাহলে কি হবে, যদি অন্য কেউ গরিষ্ঠতা প্রমাণ না করতে পারে তাহলে কি হবে, তাহলে কি রাষ্ট্রপতি শাসন চলবে 2 বছর 3 বছর ধরে রাজ্যগুলোতে? এই প্রশ্নের কোনো সমাধান নেই। আর কেন্দ্রে যদি এটা হয়, যেটা বারবার হয়েছে 1980 সালে মধ্যবর্তী নির্বাচনের আগে, 1979 সালে, তারপরে 91-তে হয়েছে, 89-তে হয়েছে, এরকম বারবার ঘটনা ঘটেছে। সেই রকম যদি কেন্দ্রে হয় তাহলে কে সরকার চালাবে? আশিসদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই এক দেশ এক ভোট সংক্রান্ত যে সিদ্ধান্ত সেপ্টেম্বরে, যার জন্য কমিটি গঠন হয়েছে, 2টি বৈঠকও হয়ে গিয়েছে, এবার সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে। কিভাবে দেখছেন এই উদ্যোগকে? না, আমি বলছি যে ওরা একটা এক্সারসাইজ করছে, কিন্তু 10 দিনের মধ্যে সারা দেশের লোক মতামত দেবে এটা খুব বেশি বলে আমার মনে হয় না। ওদের আরো একটা লঙ্গার টাইম দেওয়া দরকার ছিল, সারা দেশে লোকেরা যাতে ওদের কাছে রিপ্রেজেন্ট করতে পারে সেইরকম ওদের কমিশনের মিটিং করা উচিত ছিল। সেই প্রসেসটা হচ্ছে না। আপনাদের দলগত অবস্থানটা কি এই এক দেশ এক ভোট দলগত নিয়ে? অবস্থান আমি বলতে পারবো না, আমি জানি না। তবে ওরা সব রাজনৈতিক দলকে লিখেছেন। এখন আমাদের দল, আমি যতদূর জানি, মতামত দেয়নি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আশিসা।